ওয়ালাইকুম রাহমাতুল্লাহি বারাকাতুহু। আমি আছি তোমাদের সাথে মোস্তফা স্যার। আজকে আমি তোমাদের রসায়ন বিজ্ঞানের পঞ্চম অধ্যায় রাসায়নিক বন্ধন অধ্যায়ে যৌগমূলক সম্পর্কে আলোচনা করব। প্রিয় ছাত্রছাত্রীরা, অধিকাংশ ছাত্রই যৌগমূলক সম্পর্কে বুঝতে পারে না। তারা যৌগমূলকগুলো কি সেটাও তারা ভালো করে বুঝতে পারে না। আগে আমরা আলোচনা করব যৌগমূলক কাকে বলে, তারপর তার বিস্তারিত সম্বন্ধে। যে তোমরা দেখতে পাচ্ছ যে আমি একটি পাতা উপরে লিখছি যে জারণ সংখ্যার মান। তাহলে অক্সিজেনের জারণ সংখ্যার মান -2, ফসফরাস জারণ সংখ্যার মান +5, সোডিয়ামের জারণ সংখ্যার মান +1, পটাশিয়ামের জারণ সংখ্যার মান +1, সালফারের জারণ সংখ্যার মান 6। কিন্তু তিনটি পদ্ধতি এখানে করা যায়। একটা জারণ সংখ্যা দিয়ে করা যাবে, আর একটা সন্নিবেশ সমযোজী বন্ধন দিয়ে করা যাবে, আর একটা যোজনী দিয়েও করা যাবে। আমার প্রিয় ছাত্রছাত্রীরা, আশা করি আমি তোমাদের এই তিনটি বিষয় একটু একটু করে ভালো করে বুঝিয়ে দিব। তোমরা এই ক্লাসটা করলে আশা করি যৌগমূলক সম্পর্কে তোমাদের আর কোনো সমস্যা থাকবে না। তাহলে যৌগমূলক কাকে বলে সে সম্পর্কে আগে আলোচনা করি। এক বা একাধিক মৌলের পরমাণু বা আয়ন পরস্পরের সাথে মিলিত হয়ে ধনাত্মক বা ঋণাত্মক আধান বিশিষ্ট একটি পরমাণুগুচ্ছ তৈরি করে একটি মৌলের আয়নের ন্যায় আচরণ করে তাকে যৌগমূলক বলে। তাহলে প্রিয় ছাত্রছাত্রীরা, PH4+, আমি এখানে একটা সংকেত লিখলাম যে PH4+, অর্থাৎ এটি একটি মৌল বলা যাবে, কারণ এটা যৌগ নয়। কারণ বলছে যে এক বা একাধিক মৌলের পরমাণু আয়ন পরস্পর, যে একাধিক মৌল, এটা একটা মৌল। আমরা যদি সাধারণ ভাষায় বলি যে এটা একটা মৌল, এটা একটা মৌল, কিন্তু একাধিক মৌল আয়ন পরস্পরের সাথে মিলিত হয়, অর্থাৎ এদের আয়নের সাথে এই ধনাত্মক আয়ন, এটাও ধনাত্মক আয়ন প্লাস, কিন্তু এটা হচ্ছে তোমাদের অধিক সক্রিয় মৌল, অধিক সক্রিয় মৌল। আর হাইড্রোজেন হচ্ছে মধ্যম সক্রিয় মৌল, মধ্যম সক্রিয় মৌল। যদি অধিক সক্রিয় মৌল এবং মধ্যম সক্রিয় মৌল এখানে যুক্ত হয়, তাহলে অধিক সক্রিয়কে বলা হয় প্লাস, আর মধ্যম সক্রিয় মৌলটি হবে মাইনাস। যার কারণে যে এটা আমরা প্লাস ধরলাম, এটা কি ধরছি, মাইনাস ধরছি। তাহলে পরস্পরের সাথে মিলিত হয়ে ধনাত্মক বা ঋণাত্মক আধান বিশিষ্ট, তাহলে এই যে মৌলটা, এই যে দুইটা মৌল যে যুক্ত হয়েছে, আমরা একটা মৌল বলবো। তাহলে পরস্পরের সাথে যুক্ত হয়ে সেটি ধনাত্মক হতে পারে, আবার কি সেটা ঋণাত্মক হতে পারে, যেমন SO4-। তাহলে প্রিয় ছাত্রছাত্রীরা, এখানে সালফার এবং অক্সিজেন যুক্ত হয়ে একটা মৌলে পরিণত হয়েছে, কিন্তু এখানে ঋণাত্মক আধান বিশিষ্ট। এখানে কি বিশিষ্ট, ঋণাত্মক আধান বিশিষ্ট, আর এটা হচ্ছে ধনাত্মক আধান বিশিষ্ট। সেজন্য বলছে পরমাণু বা আয়ন পরস্পরের সাথে মিলিত হয়ে ধনাত্মক বা ঋণাত্মক আধান বিশিষ্ট একটি পরমাণু গুচ্ছ পরিণত করে। এটা একটা পরমাণু গুচ্ছ পরিণত হয়েছে এবং একটি মৌলের আয়নের ন্যায় আচরণ করে, অর্থাৎ মৌলটি ধনাত্মক না ঋণাত্মকের ন্যায় আচরণ করে, তাকেই আমরা কি বলবো, যৌগমূলক বলবো। অর্থাৎ এই পুরোটাকে একটা আমরা কি বলবো, মৌল। সেটা আচরণ করতেছে কার ন্যায়, ধনাত্মক আয়নের ন্যায়, আর সেটা আচরণ করছে কার ন্যায়, ঋণাত্মক আয়নের ন্যায়। তাহলে এই পুরোটাই হচ্ছে একটা মৌল। এটাকে আমরা কি বলতে পারি, একটি মৌল পরমাণু। এটাকে আমরা কি বলবো, যৌগমূলক।
তাহলে প্রিয় ছাত্রছাত্রীরা, তোমাদের আমি পূর্বে বলছিলাম আমরা তিনটি পদ্ধতিতে করতে পারি। একটা সন্নিবেশ সমযোজী বন্ধন, 2 নাম্বার জারণ সংখ্যা দ্বারা, 3 নাম্বার যোজনী দ্বারা। তাহলে আমরা সন্নিবেশ সমযোজী বন্ধন, জারণ সংখ্যা দ্বারা, যোজনী দ্বারা। তাহলে প্রিয় ছাত্রছাত্রীরা, আগে সন্নিবেশ সমযোজী বন্ধন কি রকম সে সম্পর্কে আলোচনা করি। যে আমি এখানে একটা সংকেত লিখলাম, এটা হচ্ছে অ্যামোনিয়া। অ্যামোনিয়ার সংকেত, যে অ্যামোনিয়ার সর্বশেষ শক্তি স্তরে আমরা জানি 5টি ইলেকট্রন থাকে, অর্থাৎ নাইট্রোজেন হচ্ছে 7, পারমাণবিক সংখ্যা 7, কিন্তু কয়টি হাত নিচে? 3টি হাত। হাইড্রোজেনের বন্ধনের সাথে কয়টি যুক্ত হয়েছে? 3টি। তাহলে আমরা বলতে পারি এভাবে 1টা 2টা 3টা। তাহলে আরো কয়টা হাত বাকি আছে? 2টা। এই 2টা হাত ফাঁকা আছে। ছাত্রছাত্রী, এই 2টা হাত কি আছে? ফাঁকা আছে। কিন্তু বন্ধন করছে কয়টা হাত? 3টা। 3টা বন্ধন সন্ধ করে নিয়েছি। তাহলে হাইড্রোজেন আমরা 3টে দিয়ে দিলাম। এক, দুই, তিন। তাহলে বাকি থাকছে আর কয়টি? 2টি। তাহলে 2টা, 4টা, 6টা, 8টা। তাহলে প্রিয় ছাত্রছাত্রীরা, সে অষ্টপূর্ণতা লাভ করে ফেলছে এবং 3টে হাতের মাধ্যমে সে তার 2টা হাত অবশিষ্ট থাকতেছে। তাহলে অষ্টপূর্ণতা কি করলো? লাভ করলো। এটাকে বলা হয় সমযোজী বন্ধন। এটাকে সন্নিবেশ সমযোজী বন্ধন বলা যাবে না, এটা হচ্ছে সমযোজী বন্ধন, অর্থাৎ শেয়ারের মাধ্যমে সে বন্ধন পূর্ণতা লাভ করছে, এই কারণে এটাকে বলা হয় সমযোজী বন্ধন। তাহলে সন্নিবেশ নয়। তাহলে যদি আমি অ্যামোনিয়াম N4S, তাহলে এটা প্রিয় ছাত্রছাত্রী, এটা হচ্ছে অ্যামোনিয়াম। এটা হচ্ছে কি? অ্যামোনিয়াম। তাহলে নাইট্রোজেনের সর্বশেষ শক্তি ছিল কয়টা? 5টা। 1, 2, 3, 4, 5। হাত পূরণ করলো কয়টা? 4টা। তাহলে কয়টা হাত পূরণ করলো? 4টা। প্রিয় ছাত্রছাত্রীরা, সে একটা হাত কিন্তু অপূর্ণ থাকলো, কিন্তু এটা বহন করতেছে কে? নাইট্রোজেন। বহন করতেছে কে? নাইট্রোজেন। কারণ তার হাইড্রোজেন আর বহন করতে পারতেছে না, কারণ হাইড্রোজেন অলরেডি 4টা তার হাত কি পূরণ করে নিয়ে নিচ্ছে, সেজন্য আর সে ক্রিয়া করতে পারতেছে না। সেজন্য এই নাইট্রোজেন সে একটা ইলেকট্রন কি করলো? দান করে দিল দাতা হিসাবে। ধরে নিলাম এখানে ক্লোরিন আছে, ওই ইলেকট্রন এখানে এসে কি করলো ছাত্রছাত্রীরা? দাতা দান করে দিয়ে গেল। তাহলে এও কিন্তু পূরণ হয়ে গেল, এও কি কি পূরণ হয়ে গেল। তাহলে এই অরবিটাল সে কি করলো? পূরণ করে নিল। তাহলে বুঝতে পারলাম এটা হচ্ছে একটা কি? সন্নিবেশ সমযোজী বন্ধন। কি বেশ? সন্নিবেশ সমযোজী বন্ধন। কারণ সে একটা ইলেকট্রনকে কি করতে পারলো? দান করতে পারলো। এর নাম হচ্ছে সন্নিবেশ সমযোজী বন্ধন। তাহলে আমি এখানে কি দিলাম? ক্লোরিন দিলাম। তাহলে আমাদের এখানে দাঁড়াচ্ছে কি? অ্যামোনিয়াম ক্লোরাইড। কি দাঁড়াচ্ছে? অ্যামোনিয়াম ক্লোরাইড। তাহলে প্রিয় ছাত্রছাত্রীরা, তোমরা বুঝতে পারছো যে সন্নিবেশ সমযোজী বন্ধন কোনটা আর হচ্ছে সমযোজী বন্ধন কোনটা। আরেকটা করলে আমরা আরো বুঝতে পারবো। তাহলে এখানে দিলাম যে কার্বন
3, এটা 2 আয়ন। তাহলে প্রিয় ছাত্রছাত্রীরা কার্বনের সর্বশেষ হচ্ছে তোমার 5টা। কার্বন হচ্ছে কি 5টা। সরি 4 6টা, তাহলে 4টা থাকে, সরি 4টা। তাহলে কার্বনের সর্বশেষ শক্তি স্তরে কয়টা? 4টা। কিন্তু সে পূরণ করতেছে কয়টা? 3টা। তাহলে অক্সিজেনের কয়টা হাত এখানে? 3টা করে। যে অক্সিজেন সে 3টা হাত করে নিচ্ছে, তাহলে লাগে কয়টা? 6টা। কিন্তু প্রিয় ছাত্রছাত্রীরা এখানে কার্বন 3 2 বন্ড, অর্থাৎ কার্বনের যদি যোজনী অনুসারে করতে যায়, কার্বনের যোজনী 4। তাহলে অক্সিজেনের যোজনী কত? 2। অক্সিজেনের যোজনী কত? 2। তাহলে 3 দুগুণা কত প্রিয় ছাত্রছাত্রীরা? 6 যোগ 4, তাই থাকতেছে কি -2 আয়ন। এইটা আমরা অলরেডি পেয়ে গেলাম। আমি আগে বলতেছি প্রিয় ছাত্রছাত্রীরা, কার্বনের যোজনী, তার যোজনী কত? 4, আর অক্সিজেনের যোজনী হচ্ছে -2। তাহলে আমরা করতে পারি, তাহলে কার্বনের যোজনী 4 প্লাস অক্সিজেনের যোজনী -2, পরমাণুর সংখ্যা 3। তাহলে 4 প্লাস 3 গুণা কত? 6 সমান -2। তাহলে আয়ন কত হচ্ছে? -2 আয়ন। সে কয়টা করে? 2 আয়ন। তাহলে বোঝা যাচ্ছে এখানে যে 2 আয়ন, অর্থাৎ একটা অক্সিজেন। কয়টা অক্সিজেন প্রিয় ছাত্রছাত্রীরা? একটা অক্সিজেন শেয়ার করতেছে। এখন 3 থেকে 2 বাদ দিলে একটা অক্সিজেন শেয়ার করবে। কটা শেয়ার করবে? একটা। তাহলে আমি একটা অলরেডি অক্সিজেন দিয়ে দিলাম ছাত্রছাত্রীরা। তাহলে 1 2 3 4 5 6 7 8, তাহলে থাকতেছে 2 4 6, আর এখানে 2টা, কটা হলো? 8টা। তাহলে এর 2টা ইলেকট্রন কি করবে প্রিয় ছাত্রছাত্রীরা? দান করে দিবে। কাউকে কি করে দিবে? দান করে দিবে। এখন কাকে দান করে দিবে? তাহলে অবশ্যই নিলাম যে সোডিয়াম। তাহলে সোডিয়াম, 2টা সোডিয়ামকে নিয়ে দিল। তাহলে সোডিয়ামকে দিল, কটা সোডিয়ামকে? 2টা, কারণ একটা করে সোডিয়াম নিবে। সরি সোডিয়াম তো, হ্যাঁ, সোডিয়াম কি করবে? একটা করে দিতে পারবে। কিন্তু কিন্তু এত প্লাস, তাহলে এ কি করবে? গ্রহণ করবে, তাহলে সোডিয়াম নিতে পারবে না। আমরা কাকে দিব বা কার কাছে শেয়ার করবে? যে এটা, তাহলে হাইড্রোজেন দিয়ে দিলাম। কি দিলাম? হাইড্রোজেন। কারণ এটা তো বলছি আমরা মধ্যম সক্রিয় মৌল, তাহলে আমরা নিতে পারি হাইড্রোজেন। তাহলে হাইড্রোজেনকে কি দিতে পারতেছে? দান করে পারতেছে। তাহলে এটা একটা হাইড্রোজেন শেয়ার করতেছে প্রিয় ছাত্রছাত্রীরা, এখানে একটা হাইড্রোজেন শেয়ার করতেছে। তাহলে আমাদের এটা দাঁড়াচ্ছে 2CO3 বন্ড। এখন প্রিয় ছাত্রছাত্রীরা, কারণ আমরা তো জানি যে C3-2 হাইড্রোজেন, তাহলে আদান প্রদান ঘটে। তাহলে হাইড্রোজেনের কত? 1, 1টা এই পাশে যাবে আর মাইনাসটা এই পাশে, তাহলে H2CO3। তাহলে বাই কার্বনেট। তাহলে কি দাঁড়াচ্ছে আমাদের? বাই কার্বনেট। তাহলে প্রিয় ছাত্রছাত্রীরা, তোমরা বুঝতে পারবে ইনশাআল্লাহ, কোনো সমস্যা হবে না। এবার জারণ সংখ্যা দিয়ে আমরা করব। কি দিয়ে করব? জারণ সংখ্যা। ধরে নিলাম হাইড্রোজেন C3-, এখানে কার্বনের জারণ সংখ্যা 5,
হাইড্রোজেনের জারণ সংখ্যা 1, সরি কার্বনের জারণ সংখ্যা হচ্ছে 4, সরি কার্বনের জারণ সংখ্যা 4, হাইড্রোজেনের কত 1, তাহলে দাঁড়াচ্ছে আমাদের 4 একে 5, টোটাল দাঁড়াচ্ছে কত 5, প্লাস অক্সিজেনের কত, অক্সিজেনের জারণ সংখ্যা -2 গুণন পরমাণু সংখ্যা 3, 5 -6 সমান 1, জারণ সংখ্যা কত আছে -1, অর্থাৎ এই মূলটির আধান দাঁড়াচ্ছে কত, বা -1, মূলটির আধান দাঁড়াচ্ছে কত -1। প্রিয় ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা বুঝতে পারতেছ। নিচেটা করি S4 2, তাহলে এখানে সালফারের জারণ সংখ্যা হচ্ছে 6, আর জারণ সংখ্যা 6 প্লাস অক্সিজেনের জারণ সংখ্যা -2, তাহলে 4, পরমাণু সংখ্যা কত 4, তাহলে 6 4 দুগুণা 8, তাহলে দাঁড়াচ্ছে -2। তাহলে প্রিয় ছাত্রছাত্রীরা, অবশ্যই তোমরা এটা বুঝতে পারতেছ, এটা ঋণাত্মক আধান বিশিষ্ট, ঋণাত্মক কি আধান বিশিষ্ট। আর একটা সবচেয়ে গুরুত্বপূর্ণ জটিল হয়ে দাঁড়াচ্ছে, যেটা হচ্ছে SO3 2 আধান। প্রিয় ছাত্রছাত্রীরা, যদি জারণ সংখ্যা দিয়ে করতে যাই, তাহলে আমরা তো জানি সালফারের জারণ সংখ্যা 6 সর্বোচ্চ, আর যোজনী অনুসারে করতে গেলে এর যোজনী হচ্ছে 4, আর হচ্ছে 2 4 6, তাহলে এইটা আমাদের যোজনী সালফারের, কার সালফারের। কিন্তু প্রিয় ছাত্রছাত্রীরা, যদি ইট কথা চলে আসে, ইট ইট মানে কম, এট মানে বেশি, অর্থাৎ এই বেশি মানে সবচেয়ে সর্বোচ্চ সংখ্যা, জারণ সংখ্যা বা যোজনী, সর্বোচ্চ জারণ সংখ্যা বা যোজনী, আর কম মানে মধ্যম বা সর্বনিম্ন যোজনী। তাহলে প্রিয় ছাত্রছাত্রীরা, তাহলে আমরা ধরলাম SO3, তাহলে সালফারের জারণ সংখ্যা 4, আমি বলছি একটা কথা আছে 3 আছে, আর একটা কথা আছে 2, কিন্তু একবারে নিচে নেওয়া যাবে না, তাহলে মধ্যমটা নিয়ে নিলাম প্রিয় ছাত্রছাত্রীরা 4 এবং 6, যেহেতু ইট আছে সেজন্য কম 4, প্লাস অক্সিজেনের জারণ সংখ্যা 2, পরমাণু সংখ্যা কত 3, তাহলে দাঁড়াচ্ছে 4 3 দুগুণা কত 6, তাহলে -2, তাহলে আয়ন কত দাঁড়াচ্ছে প্রিয় ছাত্রছাত্রীরা -2, তাহলে আমরা অলরেডি পেয়ে গেলাম, এটা অলরেডি কি গেলাম পেয়ে গেলাম। তাহলে আমাদের বুঝতে হবে, যদি ইট কথা উল্লেখ থাকে সেক্ষেত্রে তার যোজনীর মধ্যমটা নিবা, আর যদি অ্যাট কথা উল্লেখ থাকে তাহলে বেশিটা নিতে হবে। সালফেট অ্যাট, সালফাইট ইট, আরেকটা দিই নাইট্রেট অ্যাট NO4, নাইট্রেট অ্যাট এটা বেশি, নাইট্রোজেন হচ্ছে 5, জারণ সংখ্যা কত ছাত্রছাত্রীরা 5 যোগ অক্সিজেনের -2 4, তাহলে হচ্ছে 5 4 দুগুণা 8, তাহলে -3, তাহলে এটা দাঁড়াচ্ছে কত -3, সরি হ্যাঁ -3, তাহলে আমাদের NH4টা দাঁড়াবে কত -3, যদি NO3 নাইট্রেট, তাহলে দাঁড়াচ্ছে যে 5 1 তাহলে বেশি, -2 গুণন 3, তাহলে 5 3 দুগুণা কত প্রিয় ছাত্রছাত্রীরা 6 -1, তাহলে দাঁড়াচ্ছে কত -1, তার আধান দাঁড়াবে কত -1। তাহলে প্রিয় ছাত্রছাত্রীরা, আমরা জারণ সংখ্যা দিয়েও করতে পারতেছি, যোজনী দিয়েও করতে পারতেছি, এবং সন্নিবেশ যোজনী দিয়েও করতে পারতেছি। ইনশাআল্লাহ আর ভুল হবে না।
যদি আমরা সন্নিবেশ দিয়ে করে নিই, তাহলে এটার সন্নিবেশ আমরা কিভাবে করব প্রিয় ছাত্রছাত্রীরা, যেমন এখানে দেওয়া আছে যে পিও 4, এসে দেওয়া আছে মাইনাস আয়ন আসছে -3, তাহলে ফসফরাসের সর্বশেষ শক্তি ছিল কয়টা প্রিয় ছাত্রছাত্রীরা? তাহলে 5টি। 2, 3, 4, 5, 6, 7, 8, 1, 2, 10, তাহলে 15টা টোটাল। তাহলে সর্বশেষ শক্তি ছিল 5টি, 1টা 2টা 3টা 4টা 5টা প্রিয় ছাত্রছাত্রীরা। এখন অক্সিজেনের কয়টা? 4টা, পরমাণুর সংখ্যা 4টা, কিন্তু এটা বিয়োগ করলে অর্থাৎ 4 - 3 বিয়োগ করলে 1, তাহলে কয়টা করে শেয়ার করবে? একটা অক্সিজেন শেয়ার করবে। কয়টা শেয়ার করবে? একটা অক্সিজেন শেয়ার করবে। দিয়ে দিলাম যে প্রিয় ছাত্রছাত্রীরা 1 2 3 4 5 6 7 8, তাহলে 2 4 6 8, যদি এটা আমি এখানে না দিয়ে দিই ছাত্রছাত্রীরা, এখানে দিতে পারি, আমি এখানেও দিতে পারি। এটা হচ্ছে আমাদের অক্সিজেন, এটা হচ্ছে কি নাইট্রোজেন। এখন তাহলে আমার বাকি থাকতেছে কয়টি প্রিয় ছাত্রছাত্রীরা? 3টি বাকি থাকতেছে। বাকি থাকতেছে 3টি। এই 3টির অষ্টক পূর্ণতা, অর্থাৎ যে এই 3টি ইলেকট্রন দান করবে কাকে? কম সক্রিয় মৌলকে। সেজন্য আমি এখানে ধরলাম কি হাইড্রোজেন। হাইড্রোজেন হাইড্রোজেন হাইড্রোজেন, তাহলে আমরা এটি লিখতে পারি H3PO4। খুব সুন্দর হয়ে গেছে ছাত্রছাত্রী, দেখো H3PO4, যেহেতু ফসফরাস বেশি সক্রিয় মৌল আর এটা হচ্ছে কম সক্রিয় মৌল, তারপরে H3PO4 এর সংকেত দাঁড়াবে ট্রাইফসফেট। তাহলে এটা আমরা খুব সুন্দরভাবে করতে পারি। এটা আমাদের সন্নিবেশ সমযোজী বন্ধনের মাধ্যমে করা হয়েছে। আর এর আগে দেখালাম তোমাদের যোজনী এবং জারণ সংখ্যার সন্নিবেশ, জারণ সংখ্যার মাধ্যমে যোগ গঠনমূলক বেশি। তাহলে অ্যাড ফেট ইট সালফাইড, সালফাইডও বললাম বেশি, আর নাইট্রেট ইট ইট হলে কম। তাহলে আমরা প্রিয় ছাত্রছাত্রীরা, তাহলে একটা যৌগমূলক কিভাবে আমরা তৈরি করতে পারবো সে সম্পর্কে আগে বিস্তারিত আলোচনা করলাম। আশা করি তোমরা বুঝতে পারবে। যদি তোমাদের মধ্যে কোনো সমস্যা থেকে যায়, তাহলে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবা, ইনশাআল্লাহ আমি তোমাদের সমাধানের চেষ্টা করব। তাহলে আসসালামু আলাইকুম আ রাহমাতুল্লাহি বারাকাতুহু।